অনেক দিন ধরেই ভাবছিলাম গ্রামের পুরনো জমিদার বাড়িটা একবার ঘুরে দেখব। ছোটবেলায় দাদুর মুখে ওই বাড়ির অনেক গল্প শুনেছি, কত নাকি রহস্য লুকিয়ে আছে ওর আনাচে কানাচে। এখন আমি শহরের এক নামকরা কলেজের বাংলার অধ্যাপক। পুরনো স্থাপত্য আর লোককথার প্রতি আমার আকর্ষণ বরাবরের। তাই পুজোর ছুটিতে সোজা চলে এলাম আমাদের সেই ছোট্ট গ্রাম মনোহরপুরে। জমিদার বাড়িটা গ্রামের এক প্রান্তে বিশাল একটা দিঘির পাশে দাঁড়িয়ে আছে। কালের প্রকোপে তার আগের জৌলুস আর নেই। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, জানালার কাচ ভাঙা, আর চারপাশটা আগাছায় ভরা। তবুও একটা অদ্ভুত গাম্ভীর্য জড়িয়ে আছে বাড়িটাকে। দুপুরের খাওয়া সেরে একাই বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রামের লোকেরা বারণ করেছিল, বিশেষ করে সন্ধ্যের পর ওদিকে না যেতে। বলছিল ও বাড়িতে নাকি অশরীরী আত্মার আনাগোনা আছে। আমি এসবে খুব একটা বিশ্বাস করি না, তবে একটা অজানা কৌতূহল মনটাকে টানছিল। বাড়ির বিশাল লোহার গেটটা মরচে ধরে প্রায় অকেজো। একটু ঠেলা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর দিয়ে। বাইরে তখন ভরদুপুর, অথচ বাড়ির ভেতরটা কেমন যেন শুনশান, অন্ধকার। ভাঙা দেওয়াল আর ঝুলে থাকা মাকড়সার জাল পেরিয়ে এগোতে লাগলাম। একটা বড় হোল ঘরের মতো জায়গায় এসে পৌঁছলাম। এককালে হয়তো এখানে নাচ গানের আসর বসত। দেওয়ালে এখনো কয়েকটা অস্পষ্ট তৈলচিত্র ঝুলছে। হঠাৎ করেই যেন একটা অদ্ভুত সুর কানে এলো। খুব ক্ষীণ মিষ্টি একটা সুর, যেন কেউ অনেক দূর থেকে সেতার বাজাচ্ছে। অবাক হলাম, এই ভাঙা বাড়িতে কে সেতার বাজাবে? সুরটা অনুসরণ করে এগোতে লাগলাম। মনে হলো দোতলার কোনো ঘর থেকে আসছে। ভাঙা সিঁড়ি বেয়ে খুব সাবধানে ওপরে উঠলাম। দোতলার বারান্দাটা আরো বেশি ভয়ঙ্কর। কয়েকটা পায়রা ডানা ঝাড়তে উড়ে গেল। সুরটা এখন আরো স্পষ্ট, একটা নির্দিষ্ট ঘরের দিক থেকে আসছে। দরজাটা ভেজানো ছিল। একটু ইতস্তত করে দরজায় ধাক্কা দিলাম। ভেতর থেকে কোনো সাড়া এলো না। সাহস করে দরজাটা ঠেলে খুলতেই দেখি মাঝারি মাপের একটা ঘর। আসবাবপত্র বিশেষ কিছুই নেই, শুধু এক কোণে একটা পুরনো সিন্দুক আর দেওয়ালে হেলান দেওয়া একটা সেতার রাখা। কিন্তু ঘরে কেউ নেই, অথচ সুরটা তখনও বাজছে। মনে হচ্ছে যেন সেতারটা থেকেই সুরটা ভেসে আসছে, কিন্তু কেউ তো বাজাচ্ছে না। আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। এটা কি করে সম্ভব? হঠাৎ করেই সেতারের সুরটা আরো করুণ আর আর্তনাদ ভরা হয়ে উঠল। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই অনেকটা কমে গেল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হলো কেউ যেন আমার ঘাড়ে ঠান্ডা হাত রেখেছে। ভয়ে আমার শরীর অবশ হয়ে আসছিল। দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। সুরটা তখন আরো তীব্র, আরো হাহাকার ভরা। আমার চোখের সামনে ঘরের দেওয়ালগুলো যেন দুলে উঠল। আবছা আলোয় দেখলাম ঘরের কোণে রাখা সিন্দুকটা নড়ছে। সিন্দুকের ডালাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতর থেকে একটা ধোঁয়াটে অবয়ব বেরিয়ে এলো। অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু বুঝতে পারছিলাম সেটা কোনো মহিলার অবয়ব। তার হাতেও যেন একটা সেতার। সে আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু সে হাসি বড় ভয়ঙ্কর। তার চোখ দুটো যেন জ্বলছে। আমার আর সহ্য হলো না। জ্ঞান হারানোর আগে শুধু শুনলাম সেই সুরটা যেন বলছে, এলে তাহলে। আমার সুর শুনতে বুঝি খুব ইচ্ছে হয়েছিল। যখন জ্ঞান ফিরল, দেখি আমি জমিদার বাড়ির বাইরে দিঘির পাড়ে শুয়ে আছি। গ্রামের কয়েকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কি ঘটেছিল কিছুই স্পষ্ট মনে করতে পারছিলাম না। শুধু সেই অচেনা করুণ সুরটা তখনও যেন আমার কানে বাজছিল। পরে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছিলাম ওই জমিদার বাড়ির এক মেয়ে নাকি খুব ভালো সেতার বাজাত। কোনো এক অজানা কারণে সে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি ওই বাড়িতে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে তার সেতারের সুর শোনা যায়। যে সেই সুরের টানে ওই ঘরে যায়, তার নাকি ভয়ঙ্কর পরিণতি হয়।
আমি সে যাত্রায় কিভাবে বেঁচে ফিরেছিলাম জানি না, তবে সেই সুরের আহ্বান আমি আর কোনোদিন ভুলতে পারব না। মনোহরপুরের সেই জমিদার বাড়ির দিকে তাকালেই আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিছু রহস্যের সমাধান না হওয়াই হয়তো ভালো, কারণ সব প্রশ্নের উত্তর জানার সাহস সবার থাকে না। আর কিছু দরজা একবার খুললে সেগুলো চিরকাল খোলা থেকেই যায়।